সুধীবৃন্দ, এবার দৈনিক যুগান্তরের সম্পাদক গবেষক কবি আব্দুল হাই শিকদারকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কবি জাকির আবু জাফর এবং যে প্রবন্ধ পাঠ করলেন আমাদের ডক্টর ফজলুল হক তুহিন, তাকে আমি বলছি যে কবিতা লেখা আপনি বাদ দেন। আপনার কাজ হলো গবেষণা করা, আপনার কাজ হলো দায়িত্বপূর্ণ কাজ করা। কবিতা আমাদের মতো উড়নচণ্ডী, ঘর নাই বাড়ি নেই ঘুরলাম, এদের কাজ। হিসাবী লোকদের জন্য কবিতা হয় না। তার প্রবন্ধটা পড়ে আমি যথেষ্ট মুগ্ধ হলাম, এই জন্য যে খেটে লেখা। এবং আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশে আল মাহমুদকে নিয়ে ফজলুল হক তুহিনী প্রথম ব্যক্তি যিনি পরিপূর্ণ একটি থিসিস প্রণয়ন করেছেন। কাজে আজকে বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই যে ফজলুল হক তুহিনের মতো লোককে তারা ডেকেছেন, কারণ এর দিন তো আমাদের এখানে ঢোকারই অধিকার ছিল না, ঢুকলেই মাইটে। তো কি করব আমরা বাংলা একাডেমি, ওরে বাবারে, এটা বঙ্গবন্ধু সৈনিকদের আখড়া, শেখ হাসিনার সন্তান, এদের দাপটের যন্ত্রণায় বাংলাদেশ তো জর্জরিত হয়েছিল। তো ভয়ে আসি নেই, থাক বাবা, যদি কোনোদিন সকাল হয় সেদিন ফিরবো। তো সেই বাংলা একাডেমিতে আজকে ফজলুল হক তুহিন বক্তব্য রাখতেছে। এবং আজকে আরেকজন আমাদের তরুণ কবি হিজল জুবায়ের, না হিজল, তমাল, বরুণ, এগুলো খুব প্রিয় গাছ আমার। হিজলের সাথে জীবন আছেই সে, এবং সব মিলিয়ে আমার উপস্থিত ভাই বোনেরা, একজন মহিষী নারী আছেন আমাদের সামনে, তাকেও সালাম জানাই। আমার বক্তব্য আমি শুরু করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই আমাদের টাঙ্গাইল থেকে এক লোক আসছে ধামরাই, তো ধামরাইতে এসে বাড়ি ফিরে গেছে, আবার কাজটা শেষ করে বাড়ি। চাচা গেছিলাম ধামরাই, গিয়ে দেখি সব আমরাই, ধামরাই গিয়ে সব আমরাই, এখানে এসে দেখি মঞ্চ আমরাই, সামনেও আমরাই। তো মুসলমানের কাছে ইসলাম প্রচার করে লাভ কি? ইসলাম প্রচার করতে যারা আল মাহমুদ বিরোধী লোক তাদের কাছে, সেইখানে একটা হেদায়েত করলে আল মাহমুদের পক্ষে শক্তিটা বড় হয়। যাই হোক, তবুও তো কিছু কথা বলতে। আধুনিকতা নিয়ে ফজলুল হক তুহিন বিস্তৃত আলোচনা করেছেন। আধুনিকতা আমার কাছে একটা খুবই আপেক্ষিক জিনিস, কারণ যে আধুনিকতায় 30-এর কবিরা ইউরোপ থেকে বালু, ভস্য, ছাই, কাদা, নিরীশ্বরবাদিতা, অনিকেত, চেতনা, হাবি জাবি, এই গুগোবর, সেগুলো এই সাবকন্টিনেন্টে সাপ্লাই করছে কুলি মজুরের মতো। তো এই সাপ্লাই করে আমাদেরকে শিখেছে যে এইটা হলো আধুনিকতা, বুঝলি? এখন আমাদের প্রশ্ন হয় যে ইউরোপরা আমাদের দখল করলো, আমরা তাদের পায়ের নিচে 200 বছর থাকলাম। তো এই 200 বছর থাকার পরে আমরা আধুনিক হয়েছে, এটা বলা হয় যে আমরা আধুনিক হয়েছি। তো তখন প্রশ্ন করতে ইচ্ছে করে যে পৃথিবীর সর্বোচ্চ আবেগ, সর্বোচ্চ প্রেম, সর্বোচ্চ মহত্ব এবং সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে যে ভবনটি নির্মিত হয়েছিল, সেটা কি ইউরোপের সাদা চামড়া শকুনগুলো এদেশে আসার আগে, না আমরা আগেই বানিয়েছিলাম? তাহলে তাজমহল কি আধুনিক জিনিস না? আরেকটা তাজমহলের মতো একটা তাজমহল দেখাও বাবা, সাদা চামড়ার শকুনগুলো। শকুনদের কাছে ক্ষমতা নাই। তাহলে আমরা আধুনিক ছিলাম না, এই কথাটা কি করে আপনি বলেন? 2 নম্বর, পৃথিবীর হাতে নির্মিত ফাইনেস্ট টেক্সটাইল, সূক্ষ্মতম সুতি বস্ত্র এদেশের গরিব তাঁতিরা বুনত। তো সেই যে মসলিন, সেইটা কি ইউরোপিয়ানরা আমাদের ট্রেনিং দিয়ে বানাইছিল, না আমরা আগেই বানাতাম? যদি আগেই বানায় থাকি যে বস্ত্রের সমতুল্য আর হাতে নির্মিত আর কোনো বস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি, তাহলে সেইটা কি আধুনিক কর্ম ছিল না? তাহলে আমরা অনাধুনিক ছিলাম কোথায়? আমরা অনাধুনিক ছিলাম সেটা হলো শয়তানিতে। ইউরোপিয়ানদের শয়তানির সাথে আমরা টিকিনি। আমরা আধুনিকতা ছিলাম কনস্পিরেসিতে, হিপোক্রেসিতে, ভণ্ডামি, নিচুতা, দীনতা। আমাদের ছেলে মেয়েরা আজকে যেমন ধরেন ভূমধ্য সাগরে ডুবে মরতেছে, মালয়েশিয়ার রাস্তাঘাটে ডুবে ঝাড়ু দিয়ে খাচ্ছে, কেন? অভাবটা তো খাদ্যের, অভাবটা তো অর্থের। তো এগুলো করার জন্য আমরা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছি, এটা দোষের কিছু না। ঠিক অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে ইউরোপিয়ান শকুনরা সারা পৃথিবীতে খাবারের জন্য ঘুরে বেড়াইছে। সে খাবার তাল্লাশে তারা এখানে আসছিল, আইসে আমাদের দখল করে আমাদের এখন শেখা যায় তোরা হলি আমাদের পায়ের তলায়। আমাদের ব্রিটিশ আমলে আমাদের পাসপোর্টে লেখা থাকতো ব্রিটিশ সাবজেক্ট বাই বার্থ। বুঝতে পারছেন কত বড় অপমান? এটা আমাদের পাসপোর্টে লেখা। আমার আব্বার পাসপোর্ট আমি দেখেছি এটা লেখা। আমি আব্বা এটা মানে কি?
দাস চাকর বাকরদের জন্য যা হয় সেটাই করছে ওরা আর কি। দয়া করে তো পাসপোর্টটা দিছে রে বাবা, না দিলে আমরা কি করতে পারতাম। আপনার এইরকম একটা পৃথিবী, সেখানে আধুনিকতা নিয়ে আমার মনে হয় যে ইউরোপ ছাড়া কি পৃথিবীতে আর কোনো দেশ নাই, আর কোনো মানুষজন নাই। আফ্রিকা থেকে সাহিত্য চর্চা হয় না? ওসমান স্যামবেন, নাগিব মাহফুজ বা ওলে সোয়িঙ্কা, এরা কি আধুনিক না? বা এই যে রাজ্জাক, প্যারাডাইসের লেখক আব্দুর রাজ্জাক গুরনা, আব্দুর রাজ্জাক গুরনা কি আধুনিক না? আধুনিক খালি ওই বোদলেয়ার, পল অ্যাপোলোনিয়ার, র্যাবো, এইসব। মানে হাস্যকর একটা ব্যাপার, মানে এতটাই প্রকৃত আমরা আধুনিকতা সংজ্ঞা করতে যে আমরা যে কলোনি ছিলাম সেই কলোনির ছাপ আমাদের বক্তব্যের মধ্যে থাকে। তো এই যে ধরেন এই এশিয়ার বিভিন্ন দেশে যারা লেখালেখি করে, আমরা কি তাদেরকে চিনি? চিনি না তো। আমাদের বাপদের বাড়ি হলো ইউরোপ আর আমেরিকায়, বাপরা যা লেখে এর উপরে তো কিছু হয় না। যে পিনাকি ভট্টাচার্য বলে না যে ইংরেজিতে যখন কইছে সঠিকই কইছে, ইংরেজিতে বললে তার এর কোনো হয় না, সঠিক, এটা ভুল হইতে পারে না। তো আমি বলি যে ভাইরে, ইউরোপ আমেরিকার প্রতি আমার ব্যক্তিগত বিদ্বেষ, প্রচুর মানুষ আছে ওখানে। এই যে বার্নি স্যান্ডার্স, এইরকম মানুষ তো আমেরিকার মতো মাটিতে জন্মালো কি করে, আমার বিস্ময়কর লাগে। বা এই যে এবার মামদান জাহারান মামদানি, এরা কি আমেরিকান না? তারপরে আপনার আমাদের এডওয়ার্ড সাইদ বা নোয়াম চমস্কি, তারা তো আমেরিকাতে কাজ কাম করেছেন। তো আমেরিকাতে তো মানুষ আছে, সেই মানুষের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য হলো যারা গাজার যুদ্ধে মানুষ হত্যা করার জন্য অস্ত্র খাবার যোগান দিচ্ছে, ত্রাণ নিতে যাচ্ছে, তাদেরকে গুলি করে করে মারতেছে, সারা পৃথিবী স্তব্ধ হয়ে যায়। মানে এটা কিছু না, গাজার মানুষ মারা তো জায়েজ। আরব বিশ্বের যে শয়তানগুলো বাস করে, একটা দেশের নাম বলেন আরব বিশ্বের যে একটা দেশ মিছিল নিয়ে বেরিয়েছে রাস্তায়, এই ইতর গুলোকে আমার মুসলমান বলে কাছে ডাকতে হবে? আমি যখন ইউরোপের আমেরিকার শয়তানিকে প্রতিরোধ করতে ডাক দেবো, তখন এই শয়তানগুলোকে পাশে নিয়ে আমি তো ইরানের পাশে দাঁড়াবো। আমারে বলবেন যে আপনি শিয়া, হতে পারি ভাই, শিয়া হইলে সুন্নি হইলে আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হলো অন্যায়কে প্রতিরোধ করো, জুলুমকে প্রতিহত করো। তো সেই কাজে আমি মনে করি যে আধুনিকতা নিয়ে আমাদের মাথা না গলালেও চলবে। ওইটা কিছু বুদ্ধিজীবী আছে কলকাতার চামচ দিয়ে চিনি খায়, বাপের নাম জিজ্ঞেস করে যে আপনার বাবার নাম কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরে ভাই আপনার বাপের নাম, আমার শ্বশুরের নাম ধরেন মৌলভী, যাটার নাম বললে তার কাজে লাগবে আর কি, তো বলে দিল। এই তো আমাদের বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীদের সম্পর্কে আল মাহমুদ কি বলে গেছেন? আল মাহমুদ বলছেন যে পোকায় ধরেছে আজ এদেশের ললিত বিবেক, মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পণ্ডিত সমাজ, মাথা বিক্রি করে দিছে। 15 বছরের বাংলাদেশে বুদ্ধিজীবীদের ইত্রামি দেখতে দেখতে মনে হচ্ছিল যে আমি যে লেখাপড়া জানি এটাও একটা পাপ, এটা একটা পাপ। কারণ এই বুদ্ধিজীবীরা ক্রিমিনাল, এদেরকে ধরে ধরে যেটা করা উচিত সেটা হলো এদেরকে বিবেকের কাঠগড়ায় না, আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে অন্তপক্ষে ছোটখাটো সবক দেওয়া দরকার, যে তোর পাপের জন্য এই শাস্তি ভোগ করতেছিস তুই, দালাল। অবশ্যই এটা ঠিক যে আমরা এইদেরকে গালাগাল করে কি করব। 1857 সালে সারা ভারতে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, প্রথম স্বাধীনতা, মার্কস যেটাকে বলছেন যে প্রথম স্বাধীনতার সংগ্রাম, সেই প্রথম স্বাধীনতার সংগ্রামে সারা ভারত মুক্তিযুদ্ধে নিয়োজিত। শুধু একটি শহর এই কলকাতা, এবং তার বুদ্ধিজীবীরা রাস্তায় ন্যাংটা হয়ে ব্রিটিশদের পক্ষে মিছিল করেছে, মিটিং করেছে, ক্যাম্পেইন করেছে, আর্টিকেল লিখেছে, পত্র পত্রিকায় পাপিষ্ট পামর সিপাহীদেরকে ধ্বংস করো। মা ভিক্টোরিয়ার রাজ্যে অকল্যাণ ডাকিয়ে নিয়েছে বৃদ্ধ অথর্ব এই বাহাদুর শাহ জাফর, ঝাঁসির রানী নাকি লক্ষ্মী বাই বলে আবার চন্দ্রবিন্দু দিত। মানে ই তো খারাপ বলা যায়। হজরত মহলকে বলতো তো পতিতা ছিল। বেগম হজরত মহল একটা অমর। আপনারা যারা কাঠমান্ডু গেছেন, আমি অনুরোধ করব যে শুধুমাত্র এই নেপালি মেয়েদের পিছনে সময় নষ্ট না করে বেগম হজরত মহলের কবরটা ওখানে আছে। স্বাধীনতা যুদ্ধের এক মহানায়িকা, তার কবরটা জিয়ারত করে আসবেন। কাঠমান্ডু শহরে একটাই মসজিদ, বড় মসজিদ, ওই মসজিদের সামনে তার কবরটা। দেখতে ইচ্ছে করে না? খালি কি পাহাড় দেখবেন, হিমালয় দেখবেন জীবনানন্দ দাশের মতো?
যে সেখানে কোনো মানুষ নাই, শুধুই নিসর্গ সম্ভোগ, শুধুই নিসর্গ সম্ভোগ, শুধুই ডুবে যাওয়া, শুধুই ডুবে যাওয়া, শুধুই ডুবে যাওয়া। আরে ভাই, আমি রক্ত মাংসের মানুষ, আমার সঙ্গে আমার গ্রামে আক্রান্ত, আমার গ্রামে নদী ভাঙন, আমার গ্রামে যোদ্ধারের অত্যাচার, আমার গ্রামে চেয়ারম্যান সাহেবের দম্ভ, অমুক রাজনৈতিক নেতার নানান মাতবরি, এগুলো প্রতিরোধ করব কি? নাকি আমি সারাদিন নিসর্গ নিয়ে বসে থাকবো? মানুষ তো, তাকে সবগুলো কাজে তো করতে হয়, তাতে সামাজিক প্রাণী। যদি সে দায়িত্বটা পালন না করে তাহলে কেমন হয়? অতএব আমার মনে হয় যে আমি ফজলুল হক তুহিনকে বলবো যে ভাই, তুই এত পরিশ্রম করে চমৎকার একটা আর্টিকেল লিখেছেন, আধুনিকতার সংজ্ঞা পাল্টান। আধুনিকতার সংজ্ঞা, আধুনিকতা কি জিনিসটা? আমি বলি এরকম সহজ ভাষায় যে অতীতের অভিজ্ঞতা থেকে বর্তমানকে যাচাই বাছাই করে জ্ঞান এবং বিজ্ঞানের সাহায্যে কল্যাণ এবং মঙ্গলের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া, দিস ইজ আধুনিকতা। এটা আমার সংজ্ঞা। এই সংজ্ঞায় যদি কেউ না পড়ে তো আমি সরি। আমি আল মাহমুদে ফিরে যাই। চমৎকার একটা প্রবন্ধ পাঠ করেছে, আমি এবার একটা নতুন শব্দ শিখলাম, দেশজ আধুনিকতা। আমার বাপের জন্ম আমি শুনি নাই। দেশজ আধুনিকতা, ভেষজ, হারবাল, হারবাল আধুনিকতা। তো হারবাল আধুনিকতা, যাই হোক, একটা নতুন শব্দ তো শিখলাম। এটাও তো একটা, এই অনুষ্ঠানে এসে আজকে একটা দারুণ শব্দ শিখলাম, দেশজ ভেষজ আধুনিকতা। যাই হোক, আমি আল মাহমুদের কথা বলি যে আল মাহমুদ বাংলা কবিতার শেষ প্রান্তের শ্রেষ্ঠ পুরুষ, কোনো সন্দেহ নেই। বাংলা কবিতার শেষ প্রান্তের শ্রেষ্ঠ পুরুষ। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের গর্ব, তিনি আমাদের অহংকার। কেন? কারণ আল মাহমুদ ছাঁচে ডালা কোনো তোতা পাখি ছিলেন না, বাগবাকুম বাগবাকুম এটা ছিলেন না। চাননি কৃত্রিম তন্তু দিয়ে কবিতা রচনা করতে, কৃত্রিম তন্তুর ধার ধারেননি তিনি, একেবারে তাঁত শিল্প, খাঁটি বাংলাদেশ। তিনি তো বাংলা কবিতার হারানো বাছুর। ছাঁচে ডালা মানুষও তিনি হতে চাননি। সেটা বলছে যে বাংলাদেশের কপাল পরে ঘূর্ণিঝড়ের চর, মানুষ গড়া শাসন দেখে বুক করে থরথর। মানুষ হওয়ার ইচ্ছে আমার একেবারে নাই, নাই, দরকার নেই ভাই। বাংলাদেশের মতো এরকম বুদ্ধিজীবী যদি মানুষ হয় তাহলেও মানুষ আমি হতে চাই না ভাই। আমি না হয় পাখিই হব, যথার্থ। তারপরে ধরেন কালের ক্ষোভ এবং ক্রন্দনকে, রবীন্দ্রনাথ যখন নজরুলকে তার বসন্ত নাটক উৎসর্গ করেন, তখন রবীন্দ্রনাথের চামচারা বলছে, হায় গুরুদেব কি করে দাঁড়ি কফি গজায়নি ওই ছোকরার। নজরুলের বয়স তখন মাত্র 23 বছর। বলে ওই ছোকরাকে আপনি কাব্যগ্রন্থ উৎসর্গ করে মাত করে শেষ করে দিয়েছেন। এই ছোকরা তো চিৎকার চেঁচামেচি কোলাহল করে, শুধু কি বলে না বলে অভদ্র অসভ্য ভাষা, লাথিমার ভাঙরে তালা, এ কি কোনো ভদ্রলোকী ভাষা? রবীন্দ্রনাথ বললো যে হ্যাঁ, তোমাদের কাছে তোমরা নজরুল পড়ছো, কিন্তু অবহেলা ভরে অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র, ভিতরে রসের সন্ধান করো নাই। নজরুল যা লিখছে তা শুধু কবিতা নয়, মহাকবিতা, মহাকাব্য। ও যুগের যে ভাষা সেইটাকে তার মধ্যে সে রূপ দিচ্ছে। খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলনে সে অগ্নিগর্ভ ভারতবর্ষে, সারা ভারতে একটা মাত্র ব্যক্তি আগুনের ফুলকি ছোটাচ্ছেন। আর সবাই ব্রিটিশের দালালিতে ব্যস্ত, কেউ তোষামদিতে ব্যস্ত, কেউ আধ্যাত্মিকতা ডুবে গেছেন, কেউ নানান ভাবে নানান ধ্যান মগ্ন। ব্রহ্ম মন্দিরে যে বাণী ফুটাচ্ছেন, অরবিন্দ চলে গেছে পন্ডিচেরিতে, এক একজন এক এক দেশে ভাগছে। ব্রিটিশ তো অলঙ্ঘনীয় উপাদান দ্বারা তৈরি করা পদার্থ, ইহাদের বিরুদ্ধে কথা বলিলে পাপ হইবে। সেই সময় একটা মানুষ আগুনের ফুলকি ছোটাচ্ছেন, তাকে দিছে। তো তার কারণটা কি? রবীন্দ্রনাথ বলছেন যে এর কারণ হলো যে যুগের যে ভাষা সেইটাকে সে ধারণ করেছে এবং বাণীরূপ দিয়ে কালোত্তীর্ণ হয়ে গেছে। তো সেই জন্য আমি মনে করি যে আল মাহমুদের এই যে যুগকে ধারণ করা, তার একটা কবিতা আছে যে হঠাৎ গুলির শব্দ, চিৎকার, ধর, কিন্তু আমি কাকে ধরবো? স্টেন গান কাঁধে নিয়ে হেঁটে যায় 1973 সাল। বুঝতে পারছেন কোন সময়টাকে ধরছে সে? 73 সালে স্টেন গান কাঁধে নিয়ে বাংলাদেশের সৈনিকরা, বঙ্গবন্ধু সৈনিকরা ঘুরে বেড়াতেছে রাস্তাঘাটে। এই জানোয়ার গুলোকে মানুষ করার জন্য খানাটা সিনেমা মানে না, আবার তোরা মানুষ হ। মানুষ হয় নাই, মানুষ যে হয়নি তার প্রমাণ হয়েছে গত 15 বছর।
বর্বরতার কোন সীমায় তারা উত্তীর্ণ হয়েছিল। নেতানিয়াহুর সাথে এই মহিলার কি পার্থক্য, হাসিনার কি পার্থক্য ছিল? এই যে 73 সালকে আল মাহমুদ তার একটা কবিতাতে ধরে রেখেছে, সেখানে এমন সব শব্দ আছে যে ছেলে তুই বাপ আমার, মানে ছেড়ে দে আমাকে, তোর শাড়ি খোল, এটা মানে আমি বলতে পারছি না। আল মাহমুদের কবিতা তো সাহস হয় বলার জন্য, থাক কিছু কিছু জিনিস না অব্যক্তই থাকুক। তো সেই আল মাহমুদ কালকেও ধারণ করেছেন, কালকে যিনি ধারণ করেন তিনি কালোত্তীর্ণ হবেনি। আল মাহমুদ কালোত্তীর্ণ কবি। তা আমাদের মতো কিছু মানুষকে যে বাংলাদেশে কবি বলে, দেখি ছাগলের বকরির ভেড়ার মতো বাংলাদেশে কবিরা ঘুরে বেড়ায়, আমি কবি অমুক জব্বর আলী, কবি অকাঠ্য নিষ্পাপ, নাম বাপের নাম দিয়েছে ধরেন আব্দুল গফুর, হাতে হয়ে গেছে অকাঠ্য নিষ্পাপ, নিজেই নিজের নাম দিয়ে নিছে। তো এই সমস্ত গাদা গরু দিয়ে বাংলা সাহিত্য তো ভরা, এখন এরা ঘুরে বেড়াচ্ছে। ইহারা নিজেরাও জানে না ইহারা গরু, আর উহাদের সাথে যাহারা ঘুরিয়ে বেড়ায় ওহারাও জানে না যে ইহা গরু। এক গরু আরেক গরুকে ভাই তুই আমাকে কবি বলবি, ওই গরু আবার আরেক গরুকে কয় তুইও আমাকে কবি বলবি। হ্যাঁ, আমাদের এক কবি ছিলেন ইউসুফ পাশা ভাই, খুব সিনিয়র সাংবাদিক ছিলেন। তা আমাকে দেখলেই বলতেন কবি কবি। বললাম পাশা ভাই আপনি এরকম জোরে জোরে ডাকেন কেন? এমনি তো বলতেন হ্যাঁ কবি এদিকে এসো। বলে আরে তুমি তো বুঝতেছো না বিষয়টা, তোমাকে আমি জোরে জোরে কবি বলতেছি, তখন তুমি আরো জোরে জোরে বলবা কবি কবি। বলে তাইলে কি হবে? তাইলে হবে লোকেরা জানলো যে আমরা দুজন কবি, এবং ওরাও আমাদেরকে তখন কবি বলা শিখবে। এটা হলো ট্রেনিং দেওয়া হইতে হবে জনগণকে, বোঝো না? এভাবে নিজেদেরকে জাহির করতে হয়। এই কবি দিয়ে বাংলাদেশ ভরা, গোডাউন ভর্তি সব ইঁদুর, এইসব তেলাপোকা। তো এইসব মানুষকে যে বাংলাদেশের মানুষ এখনো কবি বলে, সে তো শুধু এই কারণে যে আমাদের মধ্যে আল মাহমুদ ছিলেন, নইলে আমাদেরকে কেউ পাত্তা দিত না। আর আল মাহমুদের পরলোক যাত্রার ভেতর দিয়ে আমাদের গৌরব, আমাদের পরিচয়, আমাদের অহংকার অস্তমিত হয়েছে। আমাদের লাবণ্য শেষ, আছে শুধু এখন নুনের দিন। লবণের দোকানদাররা চারদিকে ঘুরে বেড়াচ্ছে। বাংলার আকাশে সত্যি সত্যি আজ দুর্যোগের ঘনঘটা। তো যাই হোক, বেশিক্ষণ দিবে না সময়। আমি আমার বক্তৃতা কিন্তু লম্বা করে নিয়ে আসছি, কারণ সুযোগ তো পাওয়া যায় না কথা বলার, চান্স পেলে সেখানে ঝাড়তে হয়। বাংলা সাহিত্যের শেষ 7 জন শ্রেষ্ঠ কবির একটা তালিকা করেছি আমি। এটা পক্ষে বিপক্ষে বক্তব্য থাকতেই পারে। আমি মনে করি যে এই যে 1857 সালের পর থেকে বাংলা সাহিত্যের যে ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের আব্বাদের বাড়িঘর ছিল, ওই আব্বাদের জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কবিরা আসলেন, এর মধ্যে 7 জন কবিকে আমার মনে হয়েছে যে এরা হলো আমাদের সাহিত্যের শ্রেষ্ঠ কবি, মানে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি গত 150-200 বছর, 200-300-250 বছরের। কারা কারা তারা? 1 নম্বর মাইকেল মধুসূদন দত্ত, সত্যিকার অর্থে বিদ্রোহী কবি। তিনি হয়তো নজরুলের মতো প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে পারেননি, কিন্তু তার মেঘনাদ বধ কাব্য কি আসলে প্রচলিত কাঠামোর বিরুদ্ধে একটা বিস্ফোরণ না? রাবণ এখানে মানবতার প্রতীক, রাম এখানে আক্রমণকারী আধিপত্য বিস্তারকারী শক্তি, লঙ্কার স্বাধীনতা হরণ করতে গেছে সুতানাতে দিয়া। এইটা করতে গিয়ে তারা সীতা অপহরণকে গুরুত্বপূর্ণ করে তোলে, কিন্তু এইটা বলে না যে শূর্পণখা যখন দণ্ডকারণ্যে বেড়াতে গেছিল তার নাসিকে কর্তন করেছিল কারা? এই রাম আর লক্ষ্মণ, 2 ভাই। তো ওই রক্তাক্ত বোনের চেহারা দেখে রাবণের যে রিয়াকশন হয়েছিল সেটাই তো হওয়ার কথা ছিল। তো সেই রাবণ তার নায়ক, কাজে সেলুট তাকে করতেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের নিঃসন্দেহে নোবেল লরিয়েট শ্রেষ্ঠ কবি। কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ এবং আল মাহমুদ। এই হলো বাংলা কবিতার, আধুনিক বাংলা কবিতার 7টা নাম। তো বাঙালি মুসলমান যে কয়টি গ্রন্থকে যুগ প্রবর্তক বলা যায়, বাঙালি মুসলমান, এদের মধ্যে তো মানুষের সংখ্যা কম, তবু যে কজন মানুষ ছিলেন তাদের মধ্যে যে কয়টি গ্রন্থকে আমি মনে করি যুগ প্রবর্তক গ্রন্থ, যেগুলো বাঙালি মুসলমান হাইয়েস্ট ক্রিয়েটিভিটির হাইয়েস্ট উপস্থাপন, সেটা হলো 1885 সালে প্রকাশিত মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, অতুলনীয়। 1904 সালে প্রকাশিত কায়কোবাদের মহাশ্মশান। যুদ্ধীয় 3য় পানিপথের যুদ্ধ এখানে মূল ব্যাপার, কিন্তু মহাশ্মশানের হলো অসাম্প্রদায়িকতার একটা মিনার, অসাধারণ।
1899 সালে প্রকাশিত ইসমাইল হোসেন সিরাজীর অনল প্রবাহ। অনল প্রবাহ সম্পর্কে নজরুল বলে গেছেন যে যদি ইসমাইল হোসেন সিরাজী অনল প্রবাহ না লিখতেন তাহলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না। 1928 সালে প্রকাশিত জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, অসাধারণ। বাংলাদেশ যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় ভূমিকম্পে, নকশিকাঁথার মাঠটা থাকলে আবার বাংলাদেশে নির্মাণ করা সম্ভব। 1944 সালে ফররুক আহমদের 7 সাগরের মাঝি। 1948 সালে সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু। 1955 সালে মাত্র 20 বছর বয়সের ছেলেটি আবু ইসহাক, যার বই সূর্য দিঘল বাড়ি। 1974 সালে আবু জাফর শামসুদ্দিনের লেখা পদ্মা মেঘনা যমুনা। আমি শিওর আপনার এখানে কেউ বইটা পড়েনও নেই কোনোদিন, অথচ বাঙালি মুসলমান লেখা শ্রেষ্ঠ গ্রন্থগুলোর একটা এটা। 1973 সাল আল মাহমুদ সোনালী কাবিন। এরপর আরেকটা বইয়ের নাম বলবো, কিন্তু আপনারা বলবেন যে এটা হলো এর সাথে তুলনা, কিন্তু আমি বলে হলো, সেটার নাম হলো হুমায়ুন আহমেদের নন্দিত নরকে। এই কয়টা বইকে আমি মনে করি বাঙালি মুসলমানের, এর মধ্যে বিতর্ক আছে, দ্বিমত তো করতেই পারেন, কিন্তু আমি মনে করি এগুলো হলো মহাগ্রন্থ, যুগ প্রবর্তক। বাংলা সাহিত্যের খোলনলচ, উপন্যাসের খোলনলচ পাল্টে দিয়েছে হুমায়ুন আহমেদ। আপনার জীবনে নামাজ, রোজা, বাবা মা, ভাই বোন, এই যে একটা প্রীতিপূর্ণ পৃথিবী, অসাধারণ এক উপস্থাপন হুমায়ুন আহমেদের ভেতরে। সম্মান করবেন না, সারাদিন খেলে দোয়া কালাম পড়বেন না, এগুলোও পড়বেন। যাই হোক, সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন আলাওল। আলাওলের পরেই আমরা দেখি অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্র অষ্টাদশ শতাব্দীতে। আমি ইটাতে সিমিলারিটি দিচ্ছি যে কিভাবে একজনের বিখ্যাত কবি আর একজন আসেন। তা আলাওলের পরে যেমন ভারতচন্দ্র, তেমনি বিহারীলালের পরে রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি ইসমাইল হোসেন সিরাজীর পরেই নজরুল, তেমনি নজরুলের পরে ফররুক, ঠিক তেমনি ফররুকের পরেই আল মাহমুদ। একদম ইতিহাসের অঙ্ক করা হিসাব। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, যে পদ্মাবতীর পরের গ্রন্থটা হলো অন্নদামঙ্গল, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালির লেখা। দ্বিতীয়টা হলো আপনার বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল। শারদামঙ্গলের পরে রবীন্দ্রনাথের সোনার তরী। ইসমাইল হোসেন সিরাজের অনল প্রবাহ, তারপরের বইটাই হলো 7 সাগরের মাঝি। তারপরের বইটা কি, সোনালী কাবিন। এই তো হলো বাংলা ভাষা, বাঙালি সাহিত্য। তো এখন আমি আপনাদের বলবো যে এই যে বাংলা সাহিত্য, সোনালী কাবিন লিখেও যদি আল মাহমুদ আর কিছুই না লিখতেন, আল মাহমুদের যে মহিমা আজকে বাংলা সাহিত্যে বিরাজমান, ঠিক একই মহিমায় বিরাজ করতেন তিনি। আমি মনে করি সোনালী কাবিনের নামে একটা স্তম্ভ করা উচিত বাংলা একাডেমিতে, একটা পিলার, একটা স্তম্ভ থাকবে, এখানে অমুকের নামে চত্বর, তমুকের নামে, আল মাহমুদের নামে। এই সোনালী কাবিনের, সোনালী কাবিন শব্দটা হলো কন্ট্যাক্ট, বিয়েতে ব্যবহৃত হয়। এই কাবিন যে একটা কাব্যগ্রন্থের, আধুনিক কাব্যগ্রন্থের নাম হতে পারে, এটা তো আল মাহমুদ না লিখলে তো আমরা জানতেও পারতাম না যে এটাও একটা বইয়ের নাম হতে পারে। কাবিন মানে বিয়ের কাবিন, সে কাবিনটা সোনালী, কালারটা হলো গোল্ডেন কালার। ভাবেন একবার তো, কেন আল মাহমুদ বাংলা কবিতার অজর অমর অক্ষয়, কি নিয়ে তিনি এসেছিলেন, কিছুটা ইঙ্গিত জাকির আবু জাফর দিছে। আল মাহমুদের যখন আবির্ভাব, তখন কি ঘটলো, শুকনো কাগজওয়ালাদের শহর ঢাকা শহর, তখন বুদ্ধদেব বসুর পা চাটার জন্য অস্থির। আরে সাম্রাজ্যবাদের স্থাপকতা করার তো সীমা আছে। আধিপত্যবাদের দালালি করে বাংলা কবিতার 50-এর দশক কেটে গেছে। এর মধ্যে 2-3 জন মানুষ ছিলেন, তার মধ্যে আল মাহমুদ একজন, শামসুর রহমান একজন, বা হাসান হাফিজুর রহমান, এরকম 2-3 জনের নাম নেওয়া যেতে পারে। বাকিরা কি করছেন, দাদা দেখলেই ফিট। আরে ফিট হইতে কোনো দোষ নাই, দাদা তো কোনো অপরাধ না, কিন্তু তুই তো নিজের আক্কেল হুশ হারাই ফেলবি। তোর কাণ্ড তো বোঝে, তোর একটা মাটি আছে, তোর একটা মানচিত্র আছে, তোর একটা জলবায়ু আছে, তোর একটা ভূগোল আছে, তোর একটা ইতিহাস আছে, সবকিছু জলাঞ্জলি দিয়ে দাদার দেবে ফিট। আমাদের কলকাতার বন্ধুরা বলে যে তোমাদের দেশের কবি লেখকদের সমস্যাটা কি? আমি কেন, আমাদের এখানে এসে দাদা দেখলেই, দাদা আমি আপনার ভক্ত, পায়ের কাছে বসে ছবি তোলে।
ওইগুলো দেখে আমরা অবাক হই, যেগুলো কি লেখাপড়া করে নাই নাকি? যার তার সাথে দাদা ফিট। 15 বছরে এটাই এতটাই বিপর্যয়কর হয়েছিল যে বাংলাদেশে কোনো সুস্থতা ছিল না। যাই হোক, এই শুকনো কাগজওয়ালাদের শহর যখন সবাই বোতলেয়ার হবে, র্যাবো হবে, অমুক হবে, কামিংস হবে, সেই সময় সেই শহরে জসিমউদ্দিনের প্রদীপ, মাটির প্রদীপ স্তিমিত হয়ে গেছে। টাইমটা হলো জসিমউদ্দিনের প্রদীপ তখন স্তিমিত। তার সুজনবাদিয়ার ঘাট বা তার সোনালী কাবিন, সুজন নকশিকাতার মাঠ, রাখালি, বালুচর, এগুলো তখন আর নাই। শেষের দিকে আছে শুধু ওই নদী আবাসে ইঙ্গিতে কিছু জল। সেই জসিমউদ্দিন ফুরিয়ে গেছেন। শেষের দিকে জসিমউদ্দিন এগুলো না লিখলেও কোনো সমস্যা হতো না, মানে এক ধরনের ছন্দ দিয়ে পদ্য লিখছে আর কি। তো সেটা প্রদীপটা ফুরিয়ে গেছে। ফররুখ আহমেদের দরিয়াও গেছে শুকিয়ে, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে তিনি অ্যাডজাস্ট করতে পারেননি অন্যদের মতো। রাতারাতি ভোল্ট পাল্টে আলখেল্লা পাল্টাইয়া তিনি এসে এই সকল ইয়ের সঙ্গে, স্রোতের সঙ্গে গা মেশাতে চান নাই, তিনি নিজেকে সরিয়ে নিয়ে গেছেন। আর বাকিরা উদ্দেশ্যবিহীন। ইউরোপ আর কলকাতার ধুলি, বালু, গালি গায়ে মেখে ইয়েটস, এলিয়ট, এজরা পাউন্ড এগুলো হওয়ার স্বপ্ন দিকে ঘুরে বেড়াতেছে। বিষ্ণুতে হব, বিষ্ণুতে হতে বলে তো মানুষ হইতিস, হয়েছে বুদ্ধদেব বসুর চেলা। সেই রকম শহরে ক্লাস 10 পড়া বিদ্যানী আল মাহমুদ আসলেন। একটা ভাঙা সুটকে ও বলেছে মায়ের শাড়ির পাট দিয়ে পেঁচানো, গরিব মানুষের বলে সাধারণ পরিবারের, সেরা স্যান্ডেল, পায়জামা, পাঞ্জাবি ইত্যাদি নিয়ে তিনি আসলেন। আইসা কি করলেন? তিনি এলেন, দেখলেন, জয় করলেন। তো কি ছিল তার ভাঙা সুটকেসে? আমি সৈয়দ আলী হাসানকে জিজ্ঞেস করছিলাম যে স্যার, আপনি যখন বাংলা একাডেমির পরিচালক তখন আল মাহমুদকে সেই 68 সালে না, 68 সালে মাত্র একটা না দুটো বই বেরিয়েছে, দুটা লোকান্তর আর কালের। সেই সময় বাংলা একাডেমি অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে। ঢাকার সব বিরাট বিরাট কবিরা বগলে এজরা পাউন্ডে ঘুরে, টি.এস. এলিয়ট, লরেন্স, আবিজাবি নিয়ে ঘুরে, হেরাতে কি হলো? গ্রাম থেকে যে গায়ে মাছের তিতাস পারে জাউল্লা পাড়ার আসছে মাছের গন্ধ আল মাহমুদের গায়ে, সেই বেটারে নিয়ে পুরুষে দিয়ে দিল। আমরা গেলাম, এটা কি করলেন? তো বললেন যে হ্যাঁ, ও বাংলাদেশের কবি, ওর কবিতায় এমন জিনিস নিয়ে আসছে, সৈয়দ আলী হাসান বলছিলেন যে এমন জিনিস নিয়ে আসছে সেটা তোমাদের কালকে তোমাদেরকে ছাপিয়ে অনেক উপরে চলে যাবে। ও বাংলাদেশকে নিয়ে আসছে। সমস্ত ঢাকা শহরবাসীর কবিদের তো কাব্যহিংসায় ইতর একদম জঘন্য। কালকে ধরেন আওয়ামী লীগের 5-8 আজকে জাতীয়তাবাদী হয়ে গেছে। কালকে ধরেন ছিল আরেক শিবিরে, এখন সে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। অদ্ভুত এক কান্ট্রি। তো সেই কান্ট্রিতে আপনি ভাঙা সুটকেস নিতেন। সেই সময় প্রবল বিরোধিতার মুখেও যে ব্যক্তি আল মাহমুদের সব লেখা সবচেয়ে বেশি ছেপেছেন তার নাম হলো সিকান্দার আবু জাফর। তার সমকাল পত্রিকায় আজকে তাকে শ্রদ্ধা জানাইতে হয়। সিকান্দার আবু জাফরের কাছে আমাদের ঋণ আছে। বাংলাদেশে একটা পত্রিকার নামে একটা সরকারি উচ্চ বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়টার নাম হলো সমকাল সরকারি উচ্চ বিদ্যালয়। আমি দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। আমি ওদের সব লোকজন ডাকলাম, তালা উপজেলার, এই সাতক্ষীরার। আমি বললাম এটা কিসের সমকাল? কয়টা সিকান্দার আবু জাফর সাহেবের সমকাল পত্রিকার নাম উনি করে গেছেন এই প্রতিষ্ঠান। আরে ইয়া মাহবুব, তুমি এত কিছু জানো, আমি এত মূর্খ এটাও জানি না। একটা পত্রিকার নামে একটা হাই স্কুল, সরকারি উচ্চ বিদ্যালয়, 10,000-এর উপরে ছাত্রছাত্রী। তো সেই সমকালের সম্পাদক সিকান্দার আবু জাফর এবং হাসান হাফিজুর রহমান। 100টা স্যালুট হাসান ভাইয়ের উপরে, কারণ তিনি যখন আধুনিক কবিতা লেখেন সেইখানে আল মাহমুদকে যেভাবে তিনি মানে উপস্থাপন করেছেন এটা অতুলনাহীন। যাই হোক, আল মাহমুদ বলছেন আমি আমার ভাঙা সুটকেসে নিয়ে এসেছিলাম বাংলাদেশের 1300 নদী। ওই ভাঙা সুটকেসের মধ্যে নিয়ে এসে বাংলাদেশের 1300 নদী। আমি আমার ভাঙা সুটকেসে নিয়ে আসছিলাম বাংলাদেশের 450 প্রজাতির পাখির কলরব। আমি আমার ভাঙা সুটকেসে নিয়ে এসেছিলাম লোকায়ত বাংলাদেশ, চরের জীবন, গ্রামীণ জনপদ, লোক সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, পাবে আইয়ালায় রাব্বিকুমা তুকাজ্জিবান, জীবিকা নির্ভর প্রকৃতি ও সমাজ,
স্বদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, এইখানে তিনি জীবন দাসকে ছাড়িয়ে গেছেন। ঐতিহ্য, ইতিহাস চেতনা এবং ধর্ম বিশ্বাস, এইখানে 50 দশকে সবাইকে ছাড়াই গেছেন তিনি। মেহনতি মানুষের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি অসীম পক্ষপাত আল মাহমুদের। শ্রমিক সাম্যের নামে কিরাতেরা উঠাইছে হাত, এই যে বাংলা ভাষায় এই লাইনগুলো সংযোজন করে গেছেন। প্রবল সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং নর নারীর সম্বন্ধ সূত্র, এত চমৎকার মুন্সিয়ানা, এত গভীর ভাবে এই নরনারীর সম্পর্ককে তিনি উপস্থাপন করেছেন। মানে কখনো ভাবতে ইচ্ছে করে এত পর্নোগ্রাফির মতো লাইনগুলো তিনি লিখলেন, কিন্তু এটা পর্নোগ্রাফি হয় নাই, অসাধারণ সাহিত্য হয়েছে, তুলনাহীন সাহিত্য। তিনি নিয়ে এসেছিলেন কি তার ভাঙা সুটকেসে? কাঁঠাল চাপার গন্ধ, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। তিনি নিয়ে এসেছিলেন ক্ষীরের মতন গাঢ় নরম মাটি। তিনি নিয়ে এসেছিলেন পালক ভাঙার প্রতিবাদ, ঠান্ডা ধানের বাতাস, গাঙ্গের ঢেউয়ের মতো কবুল কবুল, ছাপানো শাড়িতে নদীর নাম, উঠানে ধানের কাছে নুয়ে থাকা পূর্ণ স্তনী ঘরমাক্ত যুবতী। তিনি নিয়ে এসেছিলেন নীল মসজিদের ইমাম, বখতিয়ারের ঘোড়া। নগর ভাগারে তিনি নিশান উড়িয়েছেন সম্পদের সুষম বন্টনের। তিনি নিয়ে এসেছিলেন গিফারির শেষ দৃশ্য। তিনি নিয়ে এসেছিলেন মৌলানা ভাসানীর হক্কুল এবাদ। একটু খটকা লাগতেছে যে মৌলানা ভাসানীর সাথে আল মাহমুদের সম্পর্ক কি? হ্যাঁ, মৌলানা ভাসানী সমাজতন্ত্রের যে নাম দিয়েছিলেন সেটার নাম ছিল ইসলামী সমাজতন্ত্র। আল মাহমুদ ইসলামী সমাজতন্ত্রের মানুষ। শুনতে ভালো লাগবে না আপনাদের? কারণ আপনারা ইসলামী রেনেসার কবি বানাবেন আল মাহমুদকে, ওইখানে আমি বাধা দেব। তিনি নিয়ে আসছিলেন বৃক্ষের নালিশ, এক লায়লার কাহিনী এবং দাবের মতো চাঁদ। এইসব নিয়ে তিনি ঢাকা শহরে এসে হাজির হয়েছিলেন। বাংলাদেশ জয় করার জন্য আর কিছু লাগে আল মাহমুদের? তার কবিতার মধ্যে তিনি ছড়িয়ে গেছেন অদ্ভুত এক ধরনের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম, বিউটিফুল স্পিরিচুয়ালিজম। এই স্পিরিচুয়ালিজম লোরকার মতো কবির ভাষা, লোরকার ভাষায় বলা যায় দ্বন্দ্ব। লোরকার দ্বন্দ্বের ব্যাখ্যা দেননি, বলছেন যে এটা আমি ব্যাখ্যা জানি না, তবে এটা থাকলে একটা লেখা কবিতা আর না থাকলে কবিতা না। আল মাহমুদের মধ্যে দ্বন্দ্ব ছিল তার কবিতায়। তিনি নিয়ে আসছিলেন লালনের মতো আধ্যাত্মিকতা, কিন্তু সেটা বিষয়বিমুখ ছিল না। যদিও লালন ফকির নিজেও বিষয়বিমুখ ছিলেন না। ঠাকুর জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে যখন এম.এল. হরিনাথ মজুমদারের মথুরানাথ মুদ্রণ যন্ত্র ধ্বংস করার জন্য এই ঠাকুর জমিদারদের লাঠিয়ালরা আক্রমণ করেছে, হিত করিতে মীর মোশাররফ হোসেন লিখেছেন যে এই সংবাদ সেহুরিয়াস্ত লালন আখড়ায় পৌঁছিবা মাত্র মহর্ষি লালন 2 শতাধিক শিষ্য সমীপ বিহারে রে রে করিয়া ছুটিলেন এবং জমিদার দিকের বরকন্দা চাপরাশিদেরকে আচ্ছা করিয়া ডিট করিয়া দিলেন। ইস ডিফারেন্ট লালন। এই লালন তো সমাজবাদী লালন, এই লালন তো মানুষমুখী লালন। ওই মানুষমুখী লালনের আধ্যাত্মিকতা আল মাহমুদের মধ্যে ছিল। আল মাহমুদের মধ্যে ছিল আব্বাস উদ্দিনের নিধুয়া পাথার, কিন্তু আব্বাস উদ্দিনের নিধুয়া পাথার শুধুই ক্রন্দন, ফান্দে পড়িয়ে বগাটা কাঁদতেছে, উদ্ধারের পথ নাই। কিন্তু আল মাহমুদ জানেন যে গ্রাম থেকে কালো মানুষের দল এসে একদিন শহরগুলো দখল করবে। পার্থক্য আছে। তিনি আবার হাফিজ বা রুমির মতো ছিলেন না। তার আধ্যাত্মিকতা বাংলাদেশের লোকায়ত জীবনের অন্তরে থাকা মারফতি, মুর্শিদি এবং মুসলিম সংস্কৃতি। তার আধ্যাত্মিকতা পুঁথিপাঠের আসর। সেজন্য আল মাহমুদ সমস্ত সৌন্দর্যের মিশ্রণ, অনেক ধরনের সৌন্দর্য আছে তার মধ্যে। লালন ফকিরের একতারা যেমন আল মাহমুদের কবিতা শোনা যায়, তেমনি তিনি আমাদের জসিম উদ্দিন, আমাদের নকশি কাঁথার মাঠ, আমাদের রাখালি, আমাদের বালুচর। আল মাহমুদ না থাকলে বালুচর জসিম উদ্দিন যে জায়গায় শেষ করে গেছেন, এই বালুচর কাল সে আসিবে মুখখানি তার নতুন চরের মতো, চখার চোখি নরম ডানায় মুছিয়ে দিয়েছে কত, চরের চাষির ধানের ক্ষেতের মতোই তাহার গা, কোথা বা হলুদ আবছা হলুদ, কোথা বা হলুদ না। এই যে চরের
এই জীবনের পরের অংশটুকু কি, সেইটা আল মাহমুদ নিয়ে আসছেন এবং ডিফারেন্ট ফর্মে। তিনি জীবনানন্দ দাশের মহাপৃথিবী 7টি তারার তিমির, তিনি রবীন্দ্রনাথের প্রভাত সঙ্গীত সোনার তরী, তিনি নজরুলের দোলন চাপা, জুলফিকার সকাল বেলার পাখি, তিনি ফররুখ আহমদের পিপুল বনের ঝাঁঝালো হাওয়া। বাংলা কবি, বাংলা কবিতা বল লাগতেছে, বাংলা কবিতা যদি হয় নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, আল মাহমুদের লাইন আছে না একটা, স্যার আপনার এটা ডিজি স্যার আপনার এটা খালি নিচে পড়ে যায়, এটা ভূতলগামী হতে চাই খালি। তো বাংলা কবিতা যদি নিম গাছের সেই ডালে বসে ডালটা হয়, তাহলে আল মাহমুদ হলেন সেই হলুদ পাখিটি। আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া। তাহলে যদি সাইকেলের ঘন্টার ধ্বনিটি মানে রাবেয়া রাবেয়া, এই সাইকেলের ঘন্টার ধ্বনি, আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টার ধ্বনি, এই পর্যন্ত এসে রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। অসাধারণ। আমি বাংলা সাহিত্যে এরকম কোন একটা সমতুল্য লাইন আর কোনোদিন পড়িনি। তাহলে ওই যে সাইকেলের ঘন্টার ধ্বনিটা হলেন আল মাহমুদ। পিঠার পেটের ভাগে তিলের সৌরভ, বলছে পিঠার পেটের ভাগে তিলের সৌরভ। পিঠাটা যদি বাংলা সাহিত্য হয়, বাংলা কবিতা হয়, তাহলে পিঠার পেটের ভাগে তিলের যে সৌরভ, সেইটা হলেন আল মাহমুদ। মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার, তাই না? কবিতা তো এমন, দেখেন মক্তবের মেয়ে, আল মাহমুদ তো এখানে বলতে পারত স্কুলের মেয়ে। আল মাহমুদের কথা বলছেন, আল মাহমুদ কে ছিলেন? ঐতিহ্য তার পাতায় পাতায় ছড়ানো। মক্তবের মেয়ে, এটা স্কুল না, মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার। তো কবিতা যদি আয়েশা আক্তার হয়, তাহলে এই তার চুল খোলা চুলটা হলেন আল মাহমুদ। বলছে না, ভাঙলে পিঠে এলো চুলের ঢেউ, আমার মতো বোঝেনি আর কেউ। বুঝছেন অবস্থা? হেতে ছাড়া ওরকম করে আর কেউ বোঝে নাই, হেতেই খালি বুঝছে। কথা তো সত্যই। তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার কুরুলিয়ার পুরনো কই ভাজা, কাওয়ার মতো মুন্সি বাড়ির দাওয়ায় দেখবো বসে তোমার ঘষা মাজা। তারপরে কি, ভাঙলে পিঠে এলো চুলের ঢেউ, আমার মতো বোঝেনি আর কেউ। কি গর্ব, আমি যেরকম বুঝলাম এরকম আর কেউ বোঝেনি। কবির অহংকার আর কি। তারপরে কি, তবু যে হাত নাড়িয়ে দিলে হাওয়ার, শহরে পথ দেখিয়ে দিলে যাওয়ার। সেই আল মাহমুদ। আল মাহমুদ যদি না জন্মাতেন, তাহলে সোনালী কাবিন কখনো সাহিত্যের সম্পদ হতো না। তাহলে মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জীবন, বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর, এগুলো কোথায় শুনতে পেতেন? কে শুনতো চরের পাখি কুরানো হাঁসের ডিম, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর? কে আমাদের অদৃশ্য বাইদের রান্না বান্নার কথা বলতো? কে বলতো রক্তই অন্তিম সমাধান? ঘুমের মধ্যে মাঝে জেহাদ জেহাদ বলে, কি বলে আবিদ, জেহাদ জেহাদ বলে জেগে উঠি, মনে হয় রক্তই অন্তিম সমাধান। এই অন্তিম সমাধান রক্ত যে, সেইটা জুলাই বিপ্লবে প্রমাণিত হয়েছে। আমাদের সন্তানরা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বুকের রক্ত ঢেলে এই পাপিষ্ঠ পামর, এই হিংস্র ফ্যাসিস্ট উৎখাত করেছে। সমস্ত রাজনৈতিক প্রপাগান্ডাগুলো যখন স্তব্ধ, কেউই কিছু করতে পারছে না, সেই সময় হাজার হাজার ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ আবাবিল নেমে আসলো পথে। কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কেউ জানে না। এবং রক্ত যে অন্তিম সমাধান, বুক চেতে আজকে নূর আবু সাইদের মানে শহীদ দিবস আবু সাইদের জন্য। আবু সাইদের মতো এই দৃশ্য 2000-3000 বছরের বাংলাদেশে আর কেউ দেখেনি কোনোদিন। বন্দুকের সামনেই বুক বাড়িয়ে দিয়ে, হাত দুপাশে ছড়িয়ে দিয়ে দাঁড়ায় আছে, গুলি লাগতেছে, পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়ায়, বুক চাটাচ্ছে। এই দৃশ্য দেখছেন? এটা তো আল মাহমুদের দেখানো পথ। আজকের দিনে জুলাই বিপ্লবের শহীদদের পবিত্র স্মৃতির প্রতি জানিয়েছি গভীর শ্রদ্ধা।
এবং তাদের স্বপ্নগুলো যাতে আমরা ধ্বংস না করি সেজন্য আল্লাহর কাছে মানে প্রার্থনা করি যে মাবুদ আমাদের রাজনীতিবিদদের মধ্যে তুমি হুশাক্কেল ফিরিয়ে দাও, এদের লালসার জিহ্বাগুলোকে প্রশমিত করে দাও, আমাদের বাচ্চাদের রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ তুমি তাদেরকে দিও না। তো যাই হোক, এবার আমি অন্য কয়েকটা কথা বলবো যে আল মাহমুদ ভাষা সৈনিক ছিলেন, আল মাহমুদ মুক্তিযোদ্ধা ছিলেন। সে আল মাহমুদের সাথে তার মৃত্যুর পরে কি আচরণ করেছিল সেই সময়কার সরকার? তিনি ভাষা সৈনিক, তার লাশ শহীদ মিনারে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখানে জাকির আবু জাফর, আবিদ আজম সাক্ষী দিবে। তিনি বীর মুক্তিযোদ্ধা, কিন্তু তাকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি বিদায়ের সময়। তাকে মুক্তিযোদ্ধা গোরস্থানে স্থান দেওয়া হয় নাই। তিনি জাতীয় ব্যক্তিত্ব, একটা নির্যাতিত গণকণ্ঠের মতো পত্রিকার সম্পাদক ছিলেন, বাংলা ভাষার শ্রেষ্ঠতম কবিদের একজন। তাকে জাতীয় ঈদগাহে জানাজা পড়ার অধিকারটুকু দেওয়া হয়নি। পরে আমরা প্রেস ক্লাবে বায়তুল মোকাররম মসজিদে এনে জানাজা পড়েছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর একটা শোকবাণীও দেন নাই। কত ব্যস্ত থাকে না তারা। কোথাকার কোন আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জাইল্লাপাড়া থেকে উঠে আসছিল? এটা কি হয় নাকি? আমি একটা প্রেসিডেন্ট, চুপ্পুই হারামজাদা, একটা বাপ বিরোধী দেয়নি। আর ওটার নাম তো জানেনি সবাই, উহার নাম তো জানে গায়ের সব জনা। তো কাকে অপমান করা হয়েছিল সেদিন? আল মাহমুদকে। সুলতান মাহমুদ ফেরদৌসিকে কথা দিয়েছিলেন যে তুমি যদি শাহনামা লেখো তো প্রতিটা চরণের জন্য একটা করে স্বর্ণ মুদ্রা, তাহলে শাহনামা হলো 60,000 চরণ, তো 60,000 স্বর্ণ মুদ্রা প্রাপ্য হলো তার। মন্ত্রীদের বুদ্ধিতে, এই মন্ত্রী হাসিনা রেড্ডি হয়েছে না তার মন্ত্রীরা, আর এই তার স্থাবকরা চামচারা, তরুণ তারা আমাদের সাংবাদিকরা বলছেন ম্যাডাম আপা আপনি শক্ত হন, এগুলো জঙ্গিদের কাণ্ড, এই জঙ্গিদেরকে ধ্বংস করতে হবে, নইলে বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা নতলিঙ্গম হবে। এরাই তো সুলতান মাহমুদকে বুঝাইছে দরকার নাই, ওরা 60,000 রৌপ্য মুদ্রা দিয়ে দেন। প্রত্যাখ্যান করেছে, কবি চলে গেছে বাড়িতে, কিন্তু লিখে গেল কি? প্রত্যাখ্যান করেছে। তারপরে তার স্বর্ণমুদ্রা যখন তুষে পাঠানো হলো, সুলতান মাহমুদের হুঁশ হয়েছিল, ততক্ষণে কবির সব দেহ বেরোচ্ছে, গোরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আর কবিতার বইয়ের শেষ প্রথম অংশে তিনি লিখলেন যে মাহমুদ তুমি তো আসলে দাসীর পুত্র, তুমি কবির মর্যাদা বুঝবা কি? যদি সত্যিকারের রাজার পুত্র হতে তাহলে শাহনামার মর্যাদা এবং ফেরদৌসির সম্মান তুমি বুঝতে পারতা। চিরকাল সুলতান মাহমুদকে গ্লানি ইতিহাস তাকে দিয়ে যাচ্ছে। বাংলা সাহিত্য পড়াতে গেলেই হাফিজ ফেরদৌসির শাহনামা খুললেই সুলতান মাহমুদের প্রতি গালিগুলো দেখি আমরা। তো ফরাসি লেখক, ফরাসি সাহিত্যের শ্রেষ্ঠতম লেখক, ফরাসি সাহিত্যের আধুনিক, আবার আধুনিক আসে, আধুনিক ফরাসি সাহিত্যের প্রতিষ্ঠাতা বালজাক, মসিয়ে দা বালজাক। বালজাকের সব যাত্রা যাচ্ছে, শেষ জীবনটা খুব দুঃখের ছিল। তো বালজাকের সব যাত্রা যাচ্ছে, তো বালজাকের সব যাত্রায় মানে গোরস্থানে নিয়ে যাচ্ছেন। সেদিন প্যারিসে অসম্ভব রকম তুষারপাত হচ্ছিল, তো তুষারপাতের মধ্যে বালজাককে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনার ভিক্টর হুগো সব যাত্রায় আসেন, তো ভিক্টর হুগোর পাশে দাঁড়াইছিলেন সেই সময়কার ফরাসি সংস্কৃতি মন্ত্রী মসিয়ে বারোজ। মসিয়ে বারোজ তাকে গভর্নমেন্ট অর্ডার দিচ্ছে যে সব যাত্রায় যাও, এ তো আসছে, এতে চিনে না কিছু। ভিক্টর হুগোকে বলছে যে আসলে এই লোকটা কে ভাই, মারা গেছে, জানো সব যাত্রায় এত কষ্ট করতেছি, আমাকে রাষ্ট্র অর্ডার দিছে, লোকটা কে? তো ভিক্টর হুগো বলছিল বিরক্তি অসম্ভব নিয়ে যে তোমার সৌভাগ্য যে তোমার মতো মূর্খ এই সব যাত্রায় সামিল হতে পেরেছে, এবং এই সব যাত্রায় সামিল হতে পারার জন্যই ফরাসি জাতি তোমাকে মনেও রাখতে পারে, নইলে তোমার জীবনে আর কোনো পুণ্য নাই, পুরো আপার চেম্বার পুরোটাই খালি। যাই আল মাহমুদের প্রতি অন্যায় যে সরকার করেছিল সেই সময়কার সরকার, সেখানে আমি মনে করি যে ওই সরকারও অমর হয়ে, আল মাহমুদের জীবনের সাথে ওই সরকারও অমর হয়ে থাকবে। কিভাবে? হজে যাওয়ার পরে একটা আনুষ্ঠানিকতা আছে শয়তানের পাথর মারা। এই শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র ইসমাইলকে কুবুদ্ধি দিছিল, যে জায়গাটায় কুবুদ্ধি দিছিল সেই জায়গাটাতেই ওই শয়তানের মিনার এখন। ওই যে আমাদের বাংলা একাডেমির পরিচালক হারুন ভাই আমাদের জানেন এটা, উনিও শয়তানকে পাথর মেরে আসছে।
তো আমি বলবো যে আল মাহমুদের এই স্মৃতিটা, যখনই আল মাহমুদের স্মরণ আসবে তখনই শয়তানের পাথর মারার মতো সত্যিকারের সাহিত্য পাঠকরা এই আওয়ামী বর্বরদের উপর একটা করে ইট মারবে, ওই শয়তানের পাথর মারার মতো। আরেকটা হলো যে এই সরকারও অমর হয়ে থাকবে। সেটা পদ্ধতিটা কি, যে মা দুর্গার পায়ের তলে অসুর যেভাবে অমর হয়ে আছে, চিরকাল আল মাহমুদের পায়ের নিচে এই ফ্যাসিস্টরা অমর হয়ে থাকবে। কারণ আল মাহমুদের নাম আসলে এই ফ্যাসিস্টদের নাম আসবে শেষ যাত্রার কাহিনীতে, তো ওরাও অমর হয়ে গেল। মা দুর্গার পায়ের নিচে যেন মহিষাসুর অমর হয়ে আছে, সেই রকম পদ্ধতিতে আল মাহমুদ বলে গেছেন, না কোনো শূন্যতা মানি না। সেজন্য আল মাহমুদের অমরত্বের কাছে, আল মাহমুদ অমরত্বের কাছে পৌঁছে গেছেন, সৌরভের কাছে পৌঁছে গেছেন। চিরকালের জন্য তার কাছে পরাজিত হয়েছে সরকারগুলো। আল মাহমুদকে হারিয়ে আমরা দরিদ্র হয়েছি, নিঃস্ব হয়েছি। আর তিনি পৌঁছে গেছেন সেই অমরালোকে, সেই পবিত্র স্থানে যেখানে আতিথ্য পেয়েছেন হাফিজ, যেখানে আতিথ্য পেয়েছেন সাদি, শেক্সপিয়ার, ইকবাল, রবীন্দ্রনাথ, নজরুল এবং আলাওল। আল মাহমুদ সেই মহানদের সাথে এখন বসে হয়তো কফি টফি খাচ্ছেন বিকেল বেলা। আমি অবশ্য আল্লাহকে বলছি যে মাহমুদ, আমার যদি পরকালে যাইতে পারি আর কি, কোনোরকম করে যদি আদৌ এরকম কিছু থাকে আর কি, তো পরকালে গেলে আমার কিন্তু একটা প্রার্থনা আছে। তো আল্লাহ তো আর বলে না যে হারামজাদা কি প্রার্থনা কর। আমি বলে যে প্রার্থনা হলো যে নিউজিল্যান্ডের প্রধান, আমি যে ভেস্তে যে অ্যাপার্টমেন্টে থাকবো তার পাশের অ্যাপার্টমেন্টে যিনি থাকে, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, ও জানি থাকে। আরেক পাশে থাকবে রোমান হলিডের নায়িকা অড্রে হেপবার্ন, ও আরেক পাশের অ্যাপার্টমেন্টে। তারপরে আমার বাসার সরাসরি সামনের বাসা থাকবে চার্লি চ্যাপলিন। আর তুমি যারা যারা দিতে যাও, আমরা এই 4-5 জন বসে বিকেলবেলা ভেস্তের বাগানে বসে বসে কফি খাবো। কারণ চার্লি চ্যাপলিনের সাথে আমি, নবী রাসূলের কথা আলাদা, চার্লি চ্যাপলিনের সাথে এত বেশি ভালোবাসা আমি আর কোনো মানুষকে কখনো বাসিনি। অড্রে হেপবার্নের দেখে যত মুগ্ধ হয়েছে অত মুগ্ধ আমি আর কোনোদিন কাউকে দেখা হয়নি। রোমান হলিডে ছবিটা দেখে নিন, চিরকালের চির সবুজ একটা ফিল্ম। আর একই সঙ্গে জেসিন্ডা আর্ডার্ন, মা হওয়ার সমস্যা হচ্ছে, বাচ্চার জন্য সময় দিতে পারেন, দেশের প্রধানমন্ত্রী তো ছেড়ে দিছে। ভাবতে পারেন একবার, ক্রাইস্ট চার্চের সেই দুর্ঘটনার পরে তিনি যে ভূমিকা পালন করেছেন, চিরকালের জন্য তিনি আমার হৃদয়ে অক্ষয় ইনিয়া, যতদিন আমার হৃদয় তো টেম্পোরারি হৃদয়, কদিন পরে তো মাটিতে পৌঁছবে। আমি অবশ্য বলছি যে আমার বাংলাদেশের মাটিতে কবর দেওয়ার দরকার নেই, আমার সমুদ্রে ফেলাই দিয়ে আসবে, মাছেরা খাবে, ফেস্টিভ্যাল করবে, ওটা একদম ভালো হবে। বাংলাদেশের পোকামাকড় তো আমার খেলো না, এটা বেঁচে গেল আর কি। যাই হোক, আমি অনেক সময় নিয়ে ফেলছি। আমি আল মাহমুদের কাছে, আমাদের আল মাহমুদ যেগুলো দূর করে গেছেন সেগুলোকে, আল মাহমুদ দূর করে গেছেন আত্মপরিচয়ের, আমাদের যে সংকট, আল মাহমুদ আমাদের আত্মপরিচয়ের সংকট দূর করে গেছেন। আল মাহমুদ আমাদের সামনে দিয়ে গেছেন সুস্পষ্ট লক্ষ্য। আল মাহমুদ চর্চার অর্থই হলো আপনি সুস্থ সততার সাথে যুক্ত হলেন, সৌন্দর্যের সঙ্গে যুক্ত হলেন। আল মাহমুদকে প্রত্যাখ্যান করার অর্থই হলো আপনি ভাগাড়ের প্রাণীতে পরিণত হবেন। তো বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি, এগুলোকে যদি সুস্থ কিছু করতে হয়, বাংলাদেশের সংস্কৃতিকে যদি তার নিজের জায়গায় পৌঁছায় দিতে হয়, তার নিজের বাড়িতে ফিরে আসতে হয়, তাহলে প্রত্যাবর্তনের লজ্জার যে মাধুর্য, সেই মাধুর্য দিয়ে আল মাহমুদের মধ্যে অন্বেষণ করতে হবে সেই পথ। আল মাহমুদের সাহিত্যই পারে, আল মাহমুদের জীবনই পারে আমাদেরকে আমাদের সাহিত্যের কাছে, সুস্থতার কাছে ফিরিয়ে দিতে। অতএব সুস্থ সুন্দর বাংলাদেশের স্বার্থে আল মাহমুদ চর্চা জরুরি। থাক আজকের মতো, অনেক হয়েছে। ডিজি স্যার 2টা মিটিং করছে সারাদিন, আমাদের ডিজি স্যার, তিনি সকালবেলা এরকম 2 ঘন্টা বসেছিলেন, এখন আবার 2 ঘন্টা বসে আছেন। এক জীবনে বসে থাকে তো গাছ হয়ে যাবে পরে, পাথর যেন বুদ্ধের বিয়ের মতো, রামায়ণের বাল্মীকির মতো, উপরে পাথর পোকামাকড় এসে উপরে বানাইছে, ওই পোকারা ঘর বানাই নিছে। তো যাই হোক, আমার ভালো লাগলো যে অনেকদিন পরে আল মাহমুদ নিয়ে কথা বলার সুযোগ পেলাম। আমি যে বক্তৃতাগুলো করলাম এর অনেকাংশেই অনেকে জানে, কিন্তু আমি এসে রিপিট করলাম। এই জন্য বাংলা একাডেমির মতো জায়গায় তো আর এই সুযোগটা কখনো আসেনি, কিছু কথা বলার সুযোগ পেলাম। আমি ধন্যবাদ জানাই আমাদের, দোয়া করবেন। আমরা যদি আল মাহমুদের জন্য কিছু করতে পারি,
তাহলে সেটা হবে সবচেয়ে বড় পাওনা। আল মাহমুদের কিছু যায় আসে না। আমার বাংলা একাডেমিতে মনসুর মুসা স্যার তখন ডিজি, প্রস্তাব পাশ হয়ে থাকলো, সবকিছু রেডি হয়ে থাকলো যে সৈয়দ আলী হাসানের নামে দোতলার সেমিনার কক্ষটা হবে ওই প্রথম বিল্ডিং এর, ওই যে যেটা প্রেস আপনাদের, সেটা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এখন ওটা বোধহয় গোডাউন। তো একই রকম ভাবে হাসান হাফিজুর রহমানের নামে বাংলা একাডেমিতে কিছু নাই না। এখন সবার নামে করতে হলে জায়গা দিবে কোথায়, এটাও তো বাংলা একাডেমিকে ভাবতে হয়। তারপরে আল মাহমুদের নামেও তো কিছুই নাই। আমি মনে করি যে শামসুর রহমানের নামে যেটা করেছেন এটাতে অকল্যাণ দোষের কিছু হয়নি, এটা ভালো কাজ হয়েছে। শামসুর রহমান নিঃসন্দেহ আসাদের শাহরাজ আমাদের প্রাণের পতাকা, যদি তুমি ফিরে না আসো গাভীর ওলান থেকে উদাও হবে দুধের ধারা, যদি তুমি ফিরে না আসো তাহলে পদ্মার একটি মেয়ে ইলিশও আর পারবে না ডিম, তুমি ফিরে এসো। শামসুর রহমানের কবিতা। তো সেই শামসুর রহমান বাংলা সাহিত্যে হয়তো আল মাহমুদের মতো ব্যঞ্জনা নিয়ে থাকবেন না, কিন্তু তিনি অমরদের খাতায় নাম লিখিয়েছেন। তো পাশাপাশি আল মাহমুদের নামে কিছু হলে আমাদের আত্মা কবরে গিয়েও শান্তি পাবে আর কি। যাক, বাংলা একাডেমিতে যদি আমার নামে কিছু হবে না, কারণ আমি তো আর আল মাহমুদ হতে পারবো না। যাই হোক, আল মাহমুদের নামে কিছু হোক, কল্যাণ বর্ষিত হোক বাংলা একাডেমির উপর, মঙ্গল বর্ষিত হোক বাংলা একাডেমির উপর, এবং আমাদের সকলের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক।